আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত বই দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর আজকে 7 থেকে 11 নং অঙ্কগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমি বিভিন্ন উদাহরণ ওই চ্যাপ্টারের অর্থাৎ 2.2 এর যে উদাহরণগুলো ছিল এবং যে এমসিকিউগুলো ছিল সেগুলো সমাধান করেছি। আজকে আমরা শুরুতেই 7 নাম্বার যে অঙ্কটা আছে এখানে আমাদেরকে কি বের করতে বলেছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা। তাহলে এখানে দেখো এখানে 10% যে এটা হচ্ছে কি বার্ষিক 10% মানে এটা আমার কিসের মান? আর এর মান, ঠিক আছে। এরপর 8,000 টাকা এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে পি এর মান, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেটা সেটা। এবং 3 বছরের হচ্ছে কিসের মান? এন এর মান, ঠিক আছে। চক্রবৃদ্ধি মূলধন আমাদেরকে নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি যে মূলধন নির্ণয়ের যে সূত্র আছে কি, চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি, পি ইন্টু 1 প্লাস আর হোল এন। এই সূত্রটা আমরা ইউজ করে তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো এখানে সি ইকুয়াল টু আমাকে সি এর মান বের করতে হলে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বের করতে হলে এখানে পি এর মান লাগবে, আর এর মান লাগবে, এন এর মান লাগবে। আমার এখান থেকে তিনটাই আছে, আর এর মান আছে, পি এর মান আছে, এন এর মান আছে। আমি যদি এখানে মান বসিয়ে দিই তাহলে ইজিলি অঙ্কটা কি হয়ে যাবে? অঙ্কটা মিলে যাবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এর সমাধানটা দেখি। সমাধানে বলা আছে তাহলে এখানে কি কি তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি দেখি। প্রথমে এখানে মূলধন দেওয়া আছে পি ইকুয়াল টু 8,000 টাকা, সময় দেওয়া আছে এন ইকুয়াল টু 3 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে কত? 10%। তো 10%কে আমরা কি লিখতে পারি? 10%কে এখানে আমরা 10% 100/10 লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমি যদি এখানে এই উপরে শূন্য নিচে শূন্য যদি কেটে তাহলে উপরে 1 থাকে, নিচে 10 থাকে, তাহলে আমরা 10/1 পেলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা সরাসরি সূত্র লিখে দিই। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল এন। তাহলে সি পি ইন্টু 1 প্লাস আর হোল এন, এখানে তাহলে আমরা পি এর মান বসাবো 8,000 টাকা বসালাম, এই যে 8,000 টাকা এখানে দেওয়া আছে। এরপরে 1 প্লাস আর এর মান আমরা এই যে কত পেয়েছি? এখানে আর ইকুয়াল টু 10/1 পেয়েছি, এখানে আমরা 10/1 বসালাম। এরপর এন এর মান যে 3 বছর আছে, আমি এখানে কি করলাম? 3 বছর বসালাম। তাহলে এখন আমাদের বাকি কাজটা হচ্ছে যার সময় আমাদের কি করে এখানে যে সমাধান করা। এরপর এখানে 8,000 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখানে 10 আর এখানে আমি লসাও করলাম, তাহলে 10 নিলে এখানে কত হয়? এখানে 10 হয়, প্লাস এখানে 10 একে 10 1, এখানে 3 এখানে আছে পাওয়ার হিসেবে। এরপরে পরবর্তী লাইনে 8,000 যেভাবে সেভাবে রেখে দিলাম। এখানে 10 আর 1 যোগ করলে 11 হয়, নিচে 10 আছে, তাহলে 10/11 এখানে 3টে পাওয়ার হিসেবে এখনো আছে। তাহলে এখানে পরবর্তী লাইনে 8,000 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এটাকে এখানের উপর যেহেতু, অর্থাৎ 10/11 উপর যেহেতু কিউব আছে, তার মানে এটাকে আমরা 4 এ 3 বার লিখতে পারি। তাই আমি একে 3 বার লিখলাম, 10/11, 10/11, 10/11। তাহলে এখানে এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এবং এই শূন্য কাটা যাবে। তাহলে ফাইনাল এখানে 8 থাকে, 11 থাকে, এখানে 11 থাকে, এখানে 11 থাকে। তাহলে 8 গুণ 11 গুণ 11 গুণ 11 টাকা। তাহলে 8 গুণ 11 গুণ 11 গুণ 11, এই চারটা যদি আমরা গুণ করি, আমরা কত পাই? 10,648 টাকা পাই। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন হবে 10,648। খুব ইজি না? আশা করছি তোমরা বুঝতে পারছো। আগের ক্লাসে আমি অনেক ডিটেলসে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল এন কীভাবে হচ্ছে সেটা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম।
তোমরা যদি ওই ক্লাসটা কেউ দেখে না থাকো তাহলে তোমরা দেখো, এটা দেখে নিও। আট নাম্বার অঙ্কে কি বলেছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে এটা কিসের মান? আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু বার্ষিক শতকরা বলছে তার মানে এটা আর এর মান। 5,000 টাকা এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে পি এর মান। এবং 3 বছর এটা সময় এন এর মান। ঠিক আছে, এই যে তোমরা বুঝতে পারছো। তাহলে আমাকে এখানে সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয় তোমরা একটু চিন্তা করে বলো তো। ভিডিওটা পজ করে তোমরা একটু নিজে চিন্তা করে করার চেষ্টা করো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা আশা করছি পেরেছ। অর্থাৎ সরল মুনাফাকে এখানে আয় দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সরল মুনাফা আয় দ্বারা প্রকাশ করা। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে কি? আমাকে এখানে বের করতে হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হলে আমাকে প্রথমে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরেই তোমরা পার্থক্য নির্ণয় করবো, অর্থাৎ বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন সরল মুনাফা নির্ণয়ের যে সূত্র সেটা তোমাদের তো জানা আছে, আই করলে আমরা কি জানি পি আর এন। ঠিক আছে, এবার চক্রবৃদ্ধি মুনাফা আমাকে বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি কি করি, মূলধনটা বা প্রারম্ভিক মূলধন যেটা সেটা বাদ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে যাই। তাহলে এখানে 3টা ধাপে অঙ্কটা হবে। প্রথমে এখানে যেসব তথ্য দেওয়া আছে, এখানে মূলধন দেওয়া আছে পি সমান 5,000 টাকা, সময় দেওয়া আছে n = 3 বছর, মুনাফার হার আর = 10% দেওয়া আছে। 10%কে আমরা যদি কি অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখে 100/10 হয়, যেখানে এই শূন্য যদি কেটে যায় এখানে 10/1 হয়। তাহলে আমি বলছিলাম যে সরল মুনাফা বের করার সূত্র আই গুলো মানে পি এন আর। ঠিক আছে, তো পি এর মান কত? এখানে 5,000, এন এর মান 3 বছর, আর এর মান হচ্ছে 10/1। তাহলে আমি যদি 10 দিয়ে 5,000কে কাটি তাহলে এখানে কত হয়? 500 হয়। তাহলে এখানে 500 আছে আর এখানে 3 আছে। 500 আর 3 গুণ করলে কত হয়? 500 গুণ 3 1500 টাকা। তাহলে আমরা এখানে একটা সমাধান পেয়ে, অর্থাৎ সরল মুনাফার যে যে বের করতে বলেছে সেটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ সরল মুনাফা হচ্ছে কত? 1500 টাকা। এরপরে আমাকে এখন চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, কারণ চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা পেয়ে যাই, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে অলরেডি, আমাদের এখানে যেহেতু অলরেডি কি দেওয়া আছে, প্রারম্ভিক মূলধনটা দেওয়া আছে। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা জানি প্রারম্ভিক মূলধনটা বাদ দিলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি গুলো আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর হোল এন। ঠিক আছে, এখানে পি এর মানও জানা আছে, আর এর মান, এর মান সবগুলো মান আমাদের এখানে জানা আছে। অর্থাৎ এখানে যে তথ্যগুলো ব্যবহার হয়েছে সেগুলো আমরা এখানে সেকেন্ড স্টেপে এই তথ্যগুলো বসিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে পি এর মান বসালাম 5,000 1 প্লাস আর এর মান বসালাম 10/1 আর এন এর মান বসালাম এখানে 3 বছর। দ্বিতীয় লাইনে 5,000 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম 10। এরপর 1 দিয়ে 10কে গুণ করলে কত হয়? 10 একে 10 গুণ 1, 10কে 10 দিয়ে ভাগ করা 1, 1 একে 1, এখানে 3। তাহলে পরবর্তী লাইনে 5,000, এরপর 10 উপরে 10 আর 1 এ যোগ করলে 11 হয়, এখানে 3 পাওয়ার হিসেবে অলরেডি আছে। এবার 5,000 এখানে 10/11 উপর যেহেতু কিউব আছে, আমরা এটা চাইলে 3 বার লিখতে পারি। ঠিক আছে, যেহেতু কিউব। তাহলে 10/11, 10/11, 10/11। এখানে যে 3টা শূন্য আছে, এই 3টা শূন্যের সাথে 5,000 3টা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে নিচে আর কিছু থাকলো না, উপরে 5 গুণ 11 গুণ 11 গুণ 11। তাহলে 5 গুণ 11 গুণ 11 গুণ 11 আমরা লিখলাম। তাহলে এখানে আমরা সবগুলো গুণ করলে 6,655 টাকা পাই। তাহলে এটা আমরা কি পেলাম? চক্রবৃদ্ধি মূলধন পেলাম। তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এমন একটা মূলধন যেখানে কি আছে? চক্রবৃদ্ধি মুনাফা যেটার মধ্যেই আছে। আমি যদি এখান থেকে মূলধন, আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন এমন একটা মূলধন যেখানে কি মুনাফাও আছে মূলধনটাও আছে। তাহলে সেখান থেকে আমরা যে প্রারম্ভিক মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। এই জন্য আমরা কি করেছি? চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ পি প্রারম্ভিক মূলধনটা আমরা বিয়োগ দিলাম। তো চক্রবৃদ্ধি মূলধন 6,455 টাকা, আর এখানে 5,000 হচ্ছে প্রারম্ভিক মূলধন যেটা সেটা। তো 6,455 থেকে 5,000 বাদ দিলে কত হয়? 1,655 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, সরল মুনাফা পেলাম। আমার এখানে প্রশ্ন হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে পার্থক্য করতে হলে কি করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, বিয়োগ করতে হবে। এই জন্য সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা বের করলাম। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা বড়, সেজন্য 1,655 থেকে আমরা কি করলাম? সরল মুনাফা বাদ দিলে কত হয়? 155 টাকা। এটা হচ্ছে আমার উত্তর।
এরপর 9 নম্বর অঙ্কে আমাদের কি বের করতে বলেছে, একই হার মুনাফায়। মুনাফার হারটা কত দেওয়া নেই, কিন্তু এখানে যেহেতু দুইটা ক্ষেত্র আছে, দুইটা ক্ষেত্রে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। তাহলে একই হার মুনাফায়, অর্থাৎ এখানে মুনাফার হারটা একই হবে, ঠিক আছে, একই ধরে আমরা এখানে কাজ করব। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। তাহলে এখানে যদিও বলেছে একই হার মুনাফা, অর্থাৎ এখানে আর ধরবো কোনো মূলধন এখানে দেওয়া নেই, আমরা মূলধন কি করব ধরে নিব, পি ধরে নিব, এবং 1 বছর অর্থাৎ এন এর মান দেওয়া আছে। তার মানে এখানে যেহেতু 1 বছরান্তের জন্য 6,500 টাকা এবং 2 বছরের জন্য 6,700 টাকা, উভয় ক্ষেত্রে যে প্রথম ক্ষেত্রে সময় দেওয়া আছে অর্থাৎ এন এর মান দেওয়া আছে 1 বছর, দ্বিতীয় ক্ষেত্রে সময় দেওয়া আছে 2 বছর, তার মানে এন এর মান হবে 2। ঠিক আছে, তো আমাকে এখানে ফাইনালি মূলধন বের করতে হবে। তাহলে আমরা যদি গাণিতিক সমস্যা সমাধানে যাই, তাহলে এখানে দেখো আমরা মূলধন পি ধরে নিলাম, সময় হচ্ছে এন, এবং মুনাফার হার যদি আর হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 1 প্লাস আর হোল এন। ঠিক আছে, তাহলে এখন এই তথ্যগুলোকে ব্যবহার করে আমি যদি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি, যেহেতু আমাদের এখানে কোনো মূলধন ধরে আমরা মূলধন ধরে নিয়েছি পি, 1 প্লাস আর হোল এন। 1 বছরান্তে যেহেতু আমরা এন এর মান এখানে কি বসাবো, এখানে আমরা সূচকের এখানে, অর্থাৎ আমরা এখানে কি বসাই, সময়টা বসাই। তাহলে যেহেতু 1 বছরান্তে, এই জন্য এখানে এন এর মান হবে 1, তার মানে এখানে আমরা 1 বসাবো। তাহলে 1 বছরান্তে আমরা মূলধন কি পাচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর হোল 1। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখলাম, পি ইন্টু 1 প্লাস আর, এখানে 1 যেহেতু পাওয়ার হিসেবে আছে, একটা না লিখলেও চলে, তোমরা নিশ্চয় জানো সেটা, এই জন্য লিখলাম না। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, সেম, অর্থাৎ এখানে পি এবং 1 প্লাস আর হোল, এখানে 2 বছরান্তে যেহেতু এন এর মান কি হবে তোমরা বুঝতে পারছো 2, এই জন্য আমরা এখানে এন এর পরিবর্তে, অর্থাৎ এখানে যেখানে এন আছে এখানে এন এর পরিবর্তে আমরা 2 বসালাম। ঠিক আছে, এন এর পরিবর্তে আমরা 2 বসালাম। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল 2। তাহলে এখানে কি বলেছে, দেখো 1 বছরান্ত চক্রবৃদ্ধি মূলধন আমরা একটা এখানে বের করেছি, 2 বছরান্ত চক্রবৃদ্ধি মূলধন এখানে আমরা একটা বের করেছি। আবার তোমাদের বইয়ে যে প্রশ্ন আছে, প্রশ্নে অলরেডি 1 বছরান্তে একটা মূলধন এখানে দেওয়া আছে, 2 বছরান্তে একটা মূলধন দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি না, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে 6,500 টাকা, এখানে আমরা যেহেতু এটা বের, এটা আবার এখানে পি ইন্টু 1 প্লাস আর হোল এন 1 প্লাস আর লিখেছি, তাহলে আমরা লিখতে পারি 1 বছরান্তে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 6,500 টাকা। আবার 2 বছরান্তের জন্য এখানে কি বলেছে, 6,760 টাকা হলে 2 বছরান্তের জন্য আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করেছি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। তাহলে আমরা পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল 6,760 টাকা আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপরে তাহলে এখানে আমরা সমীকরণ দিয়েছি, এটাকে প্রথমটাকে দিয়েছি 1 নং সমীকরণ, এটাকে দিয়েছি 2 নং সমীকরণ। এখন 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, তাহলে 1 নং এর বাম পাশে আছে কি, 1 নং এর বাম পাশে আছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, পি ইন্টু 1 প্লাস হোল স্কোয়ার। এরপর 2 নং এর বাম পাশে আছে পি ইন্টু 1 প্লাস আর 1 প্লাস আর। ঠিক আছে, সেম ভাবে 1 নং এর ডান পাশে আছে 6,760, সেটাকে আমরা যেহেতু ভাগ করছি 2 নং দিয়ে, নিচে দিয়েও 6,500। এরপর এখানে দেখো এই অংশে দেখো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস আরটা 2 বার, চাইলে আমরা এটা, আমি একটু আমার অঙ্কের সুবিধার্থে আমি কি করলাম, 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর লিখলাম, পি, এরপর নিচে পি ইন্টু 1 প্লাস আর 1 প্লাস আর এখানে আছে। তাহলে আমরা এখানে কি করে, পি আর পি কেটে দিব, 1 প্লাস আর 1 প্লাস আর কাটা যাবে, এখানে শুধু 1 প্লাস আর থাকবে। তাহলে 1 যোগ আর সমান 6, এখানে এই শূন্য কাটা যাবে, 676, 650 ভাগে 676। তাহলে 1 প্লাস আর এর মান পেলাম, 1 যোগ আর এর মান পেলাম 676, অর্থাৎ 650 ভাগে 676 টাকা, 676। তাহলে এখন দেখো 1 নংটা আমরা যদি দেখি, 1 পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল 6,500, এই 2 নং সমীকরণ।
আমি 1 প্লাস আর এর মান আমি কি করব 2 নং সমীকরণে যদি 1 প্লাস আর এর পরিবর্তে বসাই তাহলে কি পাই 2 নং 1 প্লাস আর এর মান আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে p ইনটু 1 প্লাস আর এর পরিবর্তে এটা বসালাম এখানে 6500 টাকা হলো এবার p ইনটু এরপর যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে আমি এটা এই পাশে পাঠিয়ে দিলাম 6500 এর সাথে 650 গুণ হয়ে গেল p ইনটু 676 হলো বা p ইকুয়াল টু 650 ইনটু 6500 ইনটু 650 নিচে 676 বা p ইকুয়াল টু কত হচ্ছে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হয় 6500 650 গুণ করলে 42,25,000 হয় যেটাকে আমরা কি করব নিচে আছে কত 676 পরবর্তীতে 42,25,000 কে আমরা যদি 676 দ্বারা ভাগ করি তাহলে 6,250 টাকা হয় তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত আমার মূলধন তাহলে আমার সুতরাং আমার উত্তর কি হবে আমাকে এখানে বলছে মূলধন বের করার জন্য আমরা কি লিখতে পারি সুতরাং মূলধন সমান 6,250 টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছো দশ নম্বর অঙ্কে আমাকে আমরা যদি এটা পড়ে দেখি বার্ষিক শতকরা 8.5 টাকা বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এখানে সবৃদ্ধি মূল বলতে আসলে চক্রবৃদ্ধি মূলধনকেই বলছে বুঝাচ্ছে তাহলে আমাকে কি বলছে বার্ষিক শতকরা 10 টাকা বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করো তাহলে দেখো এখানে আমি যে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলটা যদি বের করতে পারি পরবর্তী সবৃদ্ধি মূল থেকে আমি যদি প্রারম্ভিক মূলধনটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই তাহলে আমরা দুইটি ইজিলি বের করে ফেলতে পারবো তার মানে স্টেপ বাই স্টেপই আমরা আসবো তাহলে এখানে প্রথমে আমি একটু পরিচিত করে দিই এখানে 8.5টা কি যেহেতু বার্ষিক শতকরা বলছে তার মানে এটা কিসের মান এটা হচ্ছে আর এর মান এবার এটা কিসের মান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে পি এর মান এটা হচ্ছে মূলধন আবার এটা হচ্ছে কি সময় তার মানে এটা হচ্ছে এন এর মান তাহলে সমাধানে যাই আমি একটু আগে বলেছিলাম মূলধন হচ্ছে পি হচ্ছে 10,000 টাকা সময় এন হচ্ছে 2 বছর মুনাফার হার 8.50 টাকা এটাকে আমরা চাইলে যেহেতু ভগ্নাংশে লিখতে চাই নিচে 100 8.50 যেভাবে হচ্ছে এবার রেখে দিলাম তাহলে আমি বলছিলাম প্রথমে আমরা যেহেতু আমরা কি বলছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল যেটা আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করতে হলে আমাকে কিন্তু কি বের করতে হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটাই লিখতে হবে ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল এন লিখলাম তাহলে এখানে পি ইকুয়াল টু কি দেওয়া আছে পি এর মান দেওয়া আছে কত 10,000 1 প্লাস আর এর মান কত আর এর মান হচ্ছে 8.50 নিচে 100 এখানে হোল স্কয়ার তাহলে দ্বিতীয় লাইন এখানে দেখো 10,000 যেভাবে আছে সেভাবে রয়ে গেল 1 যেভাবে আছে সেভাবে রয়ে গেল প্লাস এই 8.50 থেকে আমরা 100 দিয়ে যদি আমরা ভাগ করি 0.8085 হয় এখানে হোল স্কয়ার লিখলাম এরপরে আমি কি করব এখানে এই লাইনে 10,000 যেভাবে সেভাবে রেখে দিলাম এরপর আমরা কি করব 1 এবং 0.085 যোগ করব যোগ করলে কত হয় 1.085 এরপর আমরা যদি হোল স্কয়ার করি তাহলে 1.177225 হয় ঠিক আছে তাহলে আমরা কি করব পরবর্তী আমি 10,000 এবং 1.177225 গুণ করব গুণ করলে কত হয় 17,772.25 টাকা হয় তাহলে এটা হচ্ছে আমার কি সবৃদ্ধি মূল যেখানে আমার কি আছে চক্রবৃদ্ধি মূলধন এখানে আমার কি আছে মূলধনও আছে এবং মুনাফাও আছে আমাকে বের করতে হবে এখানে তাহলে সবৃদ্ধি মূল আমরা পেয়ে গেলাম এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তাহলে আবার চক্রবৃদ্ধি মুনাফা এগুলো কি সবৃদ্ধি মূল থেকে আমরা যদি মূল মূলধন বাদ দেই তাহলে যেটা পাই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূল হিসেবে এখানে কি দেওয়া আছে 11,772.25 থেকে আমরা 10,000 বাদ দিলে কত হয় 1772.25 টাকা এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা তাহলে নিয়ে সবৃদ্ধি মূল 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা 1772.25 টাকা
11 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এই ধরনের একটা অঙ্ক আমরা কিন্তু তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে তার মধ্যে কিন্তু এই ধরনের সেম একটা অঙ্ক আছে, ঠিক আছে? তোমরা এই অঙ্কটা আমি করে দেওয়ার আগে তোমরা উদাহরণ যে অঙ্কটা আছে সেটা তোমরা একটু চেষ্টা করে দেখো সেটা বুঝো কিনা। সেটা বোঝার পরে এরপর তোমরা এটা নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? আমি অঙ্কটা যদি করে দিচ্ছি তোমরা চেষ্টা করো নিজেরা করার জন্য, করার পরে তুমি আমার সাথে তোমরা অঙ্কটা মিলাতে পারো। তাহলে এখানে দেখো সমাধান। এখানে প্রথমে শহরটির বর্তমান জনসংখ্যা দেওয়া আছে কত? 64 লক্ষ। তাহলে শহরটির বর্তমান জনসংখ্যা 64 লক্ষ দেওয়া আছে। জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল টু কত? প্রতি হাজারে 25। প্রতি হাজার এখানে কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। তাহলে তার মানে 25,025 মানে 1000 ভাগের 25। তাহলে 25 দিয়ে আমি যদি 1000কে কাটি তাহলে নিচে হচ্ছে 40, উপরে হয় 1, 40 ভাগের 1। সময় কত দেওয়া আছে এখানে? 2 বছর। ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা বের করতে হবে। তার মানে এখানে n এর মান হচ্ছে 2 বছর। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি প্রযোজ্য হয়? এই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র লিখলাম, অর্থাৎ সুতরাং c = p × 1 + r হোল n। তাহলে p এর মান আমরা এখানে কত জানি? অর্থাৎ মোট জনসংখ্যাটাই 64 লক্ষ। 1 যোগ r এর মান হচ্ছে 40 ভাগের 1, 40 ভাগের 1 এখানে স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ n এর মান দেওয়া আছে 2 বছর, এজন্য আমরা এখানে 2 দিয়েছি। চলো 64 লক্ষ যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখানে আমরা লসাগু করলে 40 লসাগু হয়, 40 একে 40 যোগ 40 একে 40, 1 একে 1 হয়। এরপর আমরা এটাকে যে হোল স্কয়ার দিয়ে এখানে 2 পাওয়ার হিসেবে আছে। পরবর্তী লাইন 64 লক্ষ গুণ 40 আর 1 গুণ যোগ করলে 41 হয়, নিচে 40 আছে এবং হোল স্কয়ার। এরপরে 64 লক্ষ যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, যেহেতু এবং গুণ 40 ভাগের 41 হবে, যেহেতু স্কয়ার আছে চাইলে আমি সেটা আমরা 2 বার লিখতে পারি। এখানে 40 ভাগের 41, এখানে 40 ভাগের 41। তাহলে প্রথমে আমি কি করেছি? এখানে শূন্য, এখানে যে শূন্য, এই শূন্য কেটে দিলাম, আবার এইখানে যে শূন্য, এর সাথে এই শূন্য কেটে দিলাম। এখানে 64,000 থাকে, আর এখানে 4, এখানে 4 থাকে, উপরে 41 থাকে। 4 দিয়ে যে 64,000 কে কাটে এখানে 16,000 হয়, এই যে 16,000। আবার 4 দিয়ে যে 16,000 কে কাটে তাহলে এখানে কত হয়? 4,000 হয়। তা ফাইনালি এখানে 16,000 আর 4,000, 41 গুণ 41, নিচে আর 1 থাকে। তাহলে আমি 4000 গুণ 41 গুণ 41, নিচে 1 রেখে দিলাম। একটা তোমরা না রাখলে পারো, অথবা তোমরা এই লাইনটা না লিখলেও পারো, সমস্যা নেই। তোমরা সরাসরি গুণ করে এটা বের করে ফেলতে পারো। অর্থাৎ 4000 গুণ 41 গুণ 41 গুণ করলে কত হয়? 62,24,000 জন। তাহলে আমরা যেহেতু সব চক্রবৃদ্ধি মুনাফা, আমরা যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা কি করেছি? এখানে অ্যাপ্লাই করেছি। আমরা এখানে 67,24,000 জন আমরা পেলাম। তাহলে 2 বছর পরে শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। এই ক্লাসে আজকে 7, 8, 9, 10, 11 5টা গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাসায় চর্চা করো। আগামী ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।